পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ প্রণাম। কেটে যাচ্ছে না ভাদ্র আবিরদার ভিডিওটা অন করা আছে, বন্ধ করতে বলুন। আবিরদার ভিডিও অন করা আছে, অন করা আছে। একটু কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার শোনা যাচ্ছে। ওয়াইফাইটা দিয়ে দিই দাঁড়া। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। আমরা এই ভাদ্র পরিক্রমায় আছি। ভাদ্র মাস পূর্ণ মাস, শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস। আর এই জন্ম তিথি আসছে, দিন আসছে। তার জন্ম হয়েছিল এই দিনে, এই তিথিতে, নবমী, শুক্লপক্ষের নবমী, সকাল 7:05 শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন সেই হিমায়তপুর, যেটা এখান থেকে এখন অনেক দূর, অনেক দূর। সেই বাংলাদেশের হিমায়তপুরে মাতা শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী এবং পরম পূজনীয় শ্রী শ্রী পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ঘরে মাতা অন্নপ্রাশনের দিনই শিশুর নাম রাখেন অনুকূল। ঠাকুর বলতেন, মা আমার নাম রেখেছিলেন অনুকূল, কিন্তু আমার জীবন তো প্রতিকূলতায় অনেক ভরা। কিন্তু সেই প্রতিকূলতাই ঠাকুর মুহূর্তের মধ্যে অনুকূল করে ফেলেছিলেন। তাই জন্যই বোধহয় মা অনুকূল নাম রেখেছিলেন। অন্নপ্রাশনের দিন এই কবিতাটা বলেন যে, এই বাণী বা কবিতা বা ছড়া বলতে পারেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য রাখি তার নাসিও ব্যথা। ঠাকুর বলতেন, মা তো আমার কয়েই দিচ্ছেন আমার জীবনটা কেমন হবে। ঠাকুরের মায়ের প্রতি টান অসম্ভব ছিল। মাতৃভক্তির অপূর্ব সমারোহ দেখতে গেলে ঠাকুরের জীবনের দিকে তাকাতে হয়, চলে যেতে হয় সেই পাবনা হিমায়তপুর, যেখানে ঠাকুর মায়ের জন্য ছোটবেলার থেকেই মা ছিলেন ঠাকুরের জীবনের ধ্রুবতারা। যা বলে দেবেন, ছোট্ট যখন ঠাকুর, সেই সময় মা নাম দিলেন যখন, বীজ নাম, ঠাকুর মাকে বললেন, মা আমি এই নাম তো তোর পেটে থাকতেই জপ করতাম। ঠাকুর নাম চিনতেন তখনই, কারণ নামই তো মূর্ত হয়েছেন। আর কোনোদিন কখনো তার প্রশ্ন হয়নি যে মা এই নাম জপ করতে বললেন কেন, কেন নাম আরাধনা করতে বললেন, কেন নাম ধ্যানের কথা বলেছেন, কোনোদিন প্রশ্ন হয়নি। মা বলেছেন, ওটাই যথেষ্ট। মা যেটা বলেছেন তাই তার কাছে, মার কথাই তার কাছে অমীয় বাক্য, সেটাই তার জীবনের ধ্রুবতারা, তাই তিনি প্রতিপালন করে চলতেন। ছোটবেলায় আমরা জানি ঠাকুর অঙ্ক পরীক্ষা দিতে যাবেন, একটু দেরি হয়ে গেছে, মা বললেন এত দেরি হয়ে গেছে একটা অঙ্কও কষতে পারবি না। ক্লাসে গিয়ে দেখেন সব অঙ্ক জানেন, কিন্তু অঙ্কগুলো করে ফেললে যদি মার কথা অমান্য করা হয়, ঠাকুর অঙ্কগুলো করলেন না। তাই তার জীবনটাই আর 5জন বাচ্চার থেকে, শিশুর থেকে আলাদা, ছোটবেলার থেকে। এর আগের দিনও আমি কিছুটা তোলার চেষ্টা করেছিলাম সেই বোসমার কাছে যাওয়া এবং সেই গল্প থেকে। তার জীবনটা কিরকম ছিল, মানুষ যখন বড় হয় আমরা সাধারণ ভাবে দেখি তারা জীবনের গতির সঙ্গে সঙ্গে, বহু মানুষই মাকে আর মনে রাখে কতটা। ঠাকুরের জীবনটা কিরকম ছিল, ঠাকুরের জীবনে ঠাকুরের বাবা পরম পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তী যখন দেহ রাখলেন, সেই সময় মায়ের মনের অবস্থা খুব কষ্টকর, খুব দুঃখে ভরা। মাকে যাতে ওই চিন্তার থেকে
মুক্ত করার জন্য, যাতে কর্মযজ্ঞে ঢুকিয়ে নেওয়া যায়, তার জন্য ঠাকুরের সে কি আকুল চেষ্টা। বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি হচ্ছে, কেমিক্যাল ওয়ার্কশপ তৈরি হচ্ছে, মেকানিক্যাল ওয়ার্কশপ তৈরি হচ্ছে, সবকিছুর পেছনে নিজে থেকে মাকে আগে এগিয়ে দিয়ে দিয়ে যেন মাই করছেন সমস্ত কাজগুলো। এইভাবে ঠাকুর মাকে কেন্দ্র করে তার প্রীতির জন্য তাকে দিয়েই যেন সমস্ত কাজগুলো তিনি করাচ্ছেন। যখন ইট কাটা হচ্ছে, ঠাকুর বসে আছেন, মা বসে আছেন, মায়েরা, আশ্রমের যত মায়েরা সবাই সেখানে সেই কর্মযজ্ঞে উপস্থিত, দাদারা তো আছেনই। মায়েরা সেই মাটি নিয়ে গিয়ে মাথায় নিয়ে গিয়ে দিচ্ছেন দাদাদের কাছে। সেই ছাঁচ তৈরি হচ্ছে, ছাঁচে মাটি ফেলা হচ্ছে, মা হ্যাজাকের আলো জ্বলছে, পদ্মার পাড়ে আলোয় আলোয় ভরা, সেখানে মা বসে আছেন, ঠাকুর বসে আছেন। কিছুক্ষণ পরে মা সকলের জন্য দলা মেখে নিয়ে এসে, এই তোরা হাত ধুয়ে আয়, দলা দেব, সবাইকে এক এক দলা করে দিচ্ছেন। সবাই আর পরম আনন্দে সেই দলা গ্রহণ করছে। এইভাবে সেই কর্মযজ্ঞ চলতো। মাকে সামনে রেখে রেখে ঠাকুর সব কাজ করে যেতেন। আর এই জীবনের চলাটা তার সবকিছুই মানে শিক্ষণীয় মানুষের কাছে। প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপ আমাদেরকে যা দেয়, সেটা যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত মনন, চিন্তন, ধ্যান যদি করি, তাহলেই ঠাকুরের ঠিক ঠিক ধ্যান হয়। তার চলাটা ছিল এইরকম ধরনের। মাকে কেন্দ্র করে তার জীবনটা আরম্ভ হয়েছিল। তারপরে বিভিন্ন জিনিস তৈরি করতে থাকলেন, মেয়েদেরকে তৈরি করতে লাগলেন। মেয়েরা যাতে, এই যে আমরা স্বাধীন কথাটা বলি, স্বাধীন কথাটা, স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতার মাপকাঠিটা কি হতে পারে, ঠাকুরের সেই আশ্রমের মেয়েদেরকে দেখলে এবং তার শিক্ষাকে দেখলে, তার এই চলাকে দেখলে বোঝা যায়। ঠাকুরের সেইখানে মেয়েরা সবকিছুই শিখছে, তার সঙ্গে ঘরের কাজকর্ম, তাদের চলাফেরা রকম সকম এমন ছিল যাতে করে কেউ এতটুকু না বলতে পারে যে তারা আশ্রমের মেয়ে নয়। ঠাকুরের মা বাঁশ গাছের নিচে সব মায়েরা দাঁড়িয়ে আছে, তারা সব যাবে পাবনায় এডওয়ার্ড কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করতে। ঠাকুরের মা হঠাৎ দেখতে পেলেন একজন মেয়ে গায়ে চাদর নেয়নি, গায়ে একটা পাতলা চাদর নিতে হতো, চাদর নেয়নি। ঠাকুরের মা এসে বললেন, সে কি রে, সব মেয়েরা চাদর নিয়েছে, তুই নিসনি কেন? তুই আশ্রমের মেয়ে না, চাদর নিয়ে আয়। সেই চাদর, পাতলা চাদর গায়ে দিয়ে মায়েরা সব যাচ্ছেন। আমাদের প্রফুল্ল বাগচিদা এই মায়েদেরকে নিয়ে এডওয়ার্ড কলেজ পর্যন্ত গিয়ে সেখানে প্র্যাকটিক্যাল করিয়ে নিয়ে আসতেন। এই যে যাচ্ছেন, আর রাজশাহীতে এই মায়েদের সব পরীক্ষা হতো, সেখানেও ঠাকুর, লোকজন, সেখানে আমার দাদু শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় যেতেন, সাথে আমার ঠাকুমা যেতেন, রান্না বান্না হতো, আরো সব রত্নেশ্বরদা সবাই যেত। সেখানে মায়েরা পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষায় খুব ভালো রেজাল্টও করতো। যেরকম আমাদের পঞ্চানন সরকারদার যে স্ত্রী ছিলেন ভবিমা, ভবতারিণী নাম ছিল, তিনি রাজশাহী ডিভিশনে ফার্স্ট হয়েছিলেন আইএসসিতে তখনকার দিনে। এত ভালো পড়ানোর লেভেল ছিল, এত সুন্দর ছিল। একবার তখন সেই রবার্টসন সাহেবের গল্প আপনাদের কাছে, সেই কথা আপনাদের কাছে বলেছি কিনা আমি জানি না। রবার্টসন সাহেব দুর্ধর্ষ আইসিএস, তিনি, খবর এসছে যে সৎসঙ্গ আশ্রমে অনেক রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয়। তো শোনার পরে তিনি সেখানকার ম্যাজিস্ট্রেটকে নিয়ে আশ্রম পরিদর্শনে এসছেন। আশ্রম পরিদর্শনে এসে দেখছেন যে সব মায়েরা বসে কেউ ক্যালকুলাস প্র্যাকটিস করছে, কেউ কোনো মা সেলাই ক্লাস নিচ্ছে, কোনো মা মিডওয়াইফারি পড়াশোনার জন্য সেই পাবনা শহর থেকে যে সিভিল সার্জন এসছেন তাদের কাছে পড়াশোনা করছেন। ছেলেরা সব মাটি কুপিয়ে কুপিয়ে সার্কেল বানাচ্ছে, কেউ ট্রায়াঙ্গেল বানাচ্ছে, তার মধ্যে কেউ লঙ্কা গাছ লাগাচ্ছে, কেউ বেগুন গাছ লাগাচ্ছে, বিশাল বড় বড়। তার মধ্যে আচ্ছা কোনো জায়গায় অনুপাত বোঝানো হচ্ছে, মাটিতে জল দিয়ে কতখানি জল, মানে মাটির মধ্যে কতটা জল নিতে পারে, তারপরে একটা মাটি
দলা পাকে, আর কতটা জল বেশি হয়ে গেলে মাটি গলে একেবারে কিছু করার উপযুক্ত থাকে না। ক্লে মডেলের কাজ করবার সময় ঠাকুর বলেছিলেন অনুপাতটাও শিখিয়ে দিতে, যাতে করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুপাত মানে অঙ্কের মাধ্যমে অঙ্কটা এইভাবে ঢোকানো। ঠাকুর এইরকম যখন কাজগুলো করছে আর সেই রবার্টসন সাহেব ঘুরে ঘুরে দেখছেন যে এত সুন্দর সুন্দর সব তৈরি হয়েছে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কসে, সেখানে ভেষজ জিনিস নিয়ে গাছগাছরা নিয়ে কত সুন্দর ওষুধ তৈরি হচ্ছে। ঠাকুরের লেড মেশিন, সেখানে মেশিনে কাজ চলছে, লেডের কাজ চলছে, মেশিন শপে গিয়ে দেখছেন। তারপরে দেখতে দেখতে উনি বলছেন ঠাকুর জানতাম ফিলোসফি নিয়ে কাজ করেন, ঠাকুর এত কিছু করেছেন। ওনার চোখ কপালে উঠে গেছে, বলছে এ তো আমাদের অক্সফোর্ড কেমব্রিজের কে হার মানিয়ে দেয় এমন আশ্রম। তারপরে তখন সেক্রেটারি ছিলেন গোপালদা বললেন, হ্যাঁ ঠাকুর বলেন ইংরেজ তাড়িয়ে তো স্বাধীনতা হয় না, এটাই হলো স্বাধীনতা। তারপরে ঠাকুরের ঘরে গেলেন সেই রবার্টসন সাহেব, ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর তক্তপোষ, সাদা ফটফটে তক্তপোষের উপর ঠাকুর বসে আছেন। প্রণাম করে ঠাকুর, ওখানে মানুষ ওনাকে চেয়ার দিল, চেয়ারে বসলেন না, মাটিতে বসলেন। যে বড় বড় অফিসাররা যার ভয়ে কাঁপতো, সে চেয়ার ছেড়ে মাটিতে বসলেন। আর ঠাকুরের মধ্যে যখন বেরিয়ে আসলেন প্রণাম করে, তখন গোপালদাকে বললেন, আমি ঠাকুরের মধ্যে একটা ব্লু লাইট দেখতে পেলাম। আর বললেন গোপালদাকে, ইয়াং ম্যান, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার আশ্রমের জন্য, এই আশ্রমের জন্য তোমার যা দরকার হবে তুমি আমাকে গিয়ে বলবে, আমি তোমাকে এই আশ্রমের জন্য যা দরকার লাগে সমস্ত কিছু সাহায্য করব। যখন তিনি রাইটার্স এর চিফ সেক্রেটারি আর মন্ত্রী তখন হচ্ছেন ফজলুল হক, সেই সময় ঠাকুর বলেছিলেন আমার 2000 বিঘা জমি চাই, 2000 বিঘা জমি চাই। উনি কিন্তু সেই জমি স্যাংশন করে দিছিলেন লীগ মিনিস্ট্রির বিরুদ্ধে দাঁড়িয়ে। এবং সেই জমিতে ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন, অনেক বিহার থেকে মানুষ আনে বসানো, হই হয় ক্ষত্রিয় আনিয়ে বসানো, অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু এই সবাই মিলে নেতারা যদি ঠাকুর এই আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, এদেরকেও ঠাকুর বলেছিলেন যে যে তোমরা এইভাবে কাজ করো, নইলে পর হবে না। কিন্তু তারা ঠিক ঠিক সেটা বুঝতে পারলো না, বা ঠাকুর বললেন দেখছি, ঠাকুর বললেন দেখলে হবে না, এক্ষুনি করা চাই। কারণ তখন রেশিওটা ছিল, হিন্দু মুসলমান রেশিও ছিল 48-52। তখন যদি চেষ্টা করা হতো তখন ঠাকানো যেত। কিন্তু শ্যামাপ্রসাদ সেটাতে মুখোপাধ্যায় তেমন হয়তো গা করলেন না। পরে কাশ্মীরে গিয়ে কিভাবে যে মৃত্যুবরণ হলো সেটা তো আমরা সকলে জানি। যাই হোক, মানে ঠাকুরের আশ্রম ঠাকুর এইভাবে তৈরি করেছিলেন। মায়েরা সব পদ্মা নদীর ধারে, মহারাজ দাঁড়িয়ে আছেন, ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঘোড়ায় চড়ানো প্র্যাকটিস হচ্ছে, তারা ঘোড়ায় চড়া শিখছে। রেণুমা, আমার ঠাকুমা, তরুমা, এসব ঘোড়ায় চড়ানো প্র্যাকটিস করছেন। আশ্রমে প্রত্যেকটা দিন মনে হতো যেন আনন্দের জোয়ার বইছে। আমার মা একবার আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল, দোলের দিন ঠাকুর প্রণাম করে এসে আমার ঠাকুমাকে প্রণাম করলো, করে বলল, জানেন মা, শুনেছি বৃন্দাবনে খুব ভালো হোলি খেলা হয়, দোল খেলা হয়, তো আপনার বৃন্দাবন যে দেখতে ইচ্ছা করে? তো আমার ঠাকুমা বললেন, আমি যে বৃন্দাবন দেখেছি তারপরে আমার আর কোনো বৃন্দাবন দেখার ইচ্ছা নেই। তো পদ্মার পাড়ে এই যে ঠাকুরের যে হিমায়তপুর গ্রাম, এই গ্রাম আর গ্রাম থাকলো না। এই গ্রাম এক বিশেষ শিল্প কারখানা, স্কুল, কলেজ। ঠাকুর যখন আসছেন দেওঘর, তখন ঠাকুরের ওখানে কলেজ, মনোমোহিনী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ঠাকুরের মায়ের নামে ঠাকুর, এবং অ্যাফিলিয়েশনও পেয়ে গেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। ঠাকুর যখন চলে আসছেন সেই সময় তিনি তখন এই কলেজও তৈরি হয়ে গেছে।
বিশ্ববিজ্ঞান কেন্দ্র কতখানি বিশাল ব্যাপার। আর এটাও দেখার, যখন 1 এপ্রিল 1946 ঠাকুর হঠাৎ করে শরীর খারাপ বলে, শরীরটা ভালো না, তখন ওই ডক্টর গুপ্ত দেখতে আসতেন ঠাকুরকে কলকাতার থেকে। সেই গুপ্ত বললেন যে একটু হাওয়া বদলের দরকার। এই যে ঠাকুর হাওয়া বদলের জন্য দেওঘরে চলে আসলেন, তারপরে আর, মা ভিডিওটা বন্ধ করে দিন, তারপরে আর দেখা গেল না, যে আর কখনো পিছন ফিরে তাকালেন না ঠাকুর। ওই অত বড় সম্পত্তি, কত কোটি টাকার সম্পত্তি মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে, এক লহমায় ফেলে দিয়ে তিনি চলে আসলেন। সকলেই জানতো যে আমরা ফিরে যাব, ঠাকুরের তো এখন শরীরের ভালো না, মানে শরীর ভালো হলেই আমরা আবার পাবনায় ফিরে যাব। কিন্তু ঠাকুরই একলাই বোধহয় জানতেন যে আর ফেরা হবে না। আমাদের এই কয়েকদিন আগে 2 সেপ্টেম্বর চলে গেল। 2 সেপ্টেম্বর এই মোগলসরাই প্যাসেঞ্জারে করে ঠাকুর এসে পৌঁছালেন বৈদ্যনাথ ধাম স্টেশনে। তারপরে আমাদের একে একে সেই বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে বড়াল বাংলোয় ঢোকা হলো। বড়াল বাংলো তখন জঙ্গলে ভরা ছিল, কোনো রকম পরিষ্কার হয়েছে। আর ওই মেমোরিয়া বিল্ডিং, ওই বিল্ডিং এ গিয়ে সবাই মিলে ওঠা হলো। ঠাকুর ওই যে ঘরটায় ফটো রাখা আছে সেই ঘরে ঠাকুর থাকতেন। ঠাকুর ওইখানে থাকতেন, আর সব ভক্তবৃন্দ এদিক ওদিক, বড়দা ছোটদা সব মেমোরিয়ার উপরতলার ঘরে ছিলেন। আর মেমোরিয়ার পেছন দিকে আনন্দবাজার হয়েছিল, প্রথম আনন্দবাজার। আর সেইখানে খাওয়া দাওয়া, প্রথমে তো দই চিড়ে ভোগ নিবেদন করলেন আমাদের শ্রী শ্রী বড়মা, সব ঠাকুরকে দিলেন। তারপরে সমস্ত যত সব ভক্তজন এসেছিলেন সবাইকে দেওয়া হলো। দই চিড়ে খাওয়ার পরে শ্রী শ্রী বড়মা ঠাকুর ভোগের আয়োজনে নেমে পড়লেন ওইদিকে আনন্দবাজারে। আমার ঠাকুমা সব তৈরি করতে লাগলেন। উপরে বড়দা ছোটদা, শ্রী শ্রী বড়দা শ্রী শ্রী ছোটদা সবার বাড়ির ঘরে ঘরে খাবার দেওয়া হলো। আমাদের আশ্রমের মানুষজন খেলো। এইভাবে আশ্রমে প্রবেশ। আর ঠাকুর কখনো ফিরেও তাকালেন না আর সেই পাবনা হিমায়তপুর আশ্রমের দিকে। কখনো কখনো ঠাকুরের মনে পড়তো, শেষের দিকে ভীষণ ভাবে মনে পড়তো। কিন্তু ওখান থেকে যে কত সময় মতো সবাইকে ঠাকুর নিয়ে চলে এলেন, সেটা কি আর বলতে বাকি রাখে? কত মানুষ যারা ছিল তারা ধীরে ধীরে পরে আবার চলে এলো, কত মানুষকে ঠাকুর ডাকায় নিলেন এইভাবে। আর আজ তো দেওঘর সৎসঙ্গ আশ্রম আমরা সবাই দেখতে পাই যে কোনো জায়গায় কোনো কমি নেই, সব জায়গায় পূর্ণ করে দিয়েছেন তিনি। তাই ঠাকুরের সেই বাণীটা মনে পড়ে যে বাস্তু হারা হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যোগ্যতা হারা হওয়া তার থেকে অধিক দুর্ভাগ্য। তাই যোগ্যতাকে বাড়িয়ে তোলাই তার একমাত্র মিশন ছিল, যাতে করে মানুষ দুটো খেয়ে পড়ে নিজের মতন বাঁচতে পারে। মায়েদেরকেও সেরকম ভাবে শিক্ষা দিতেন, আর আমাদের দাদাদেরকেও সেইভাবে শিক্ষা দিতেন, যাতে করে তারা চলতে পারে, বলতে পারে। ঠাকুরের জীবনটাই ছোটবেলার থেকেই মানুষের জন্যই তিনি ভাবতেন, মানুষের জন্য করা, বড় দরদি। তাই তো তাকে বলি আমরা পরম প্রেমময়। তার প্রেমের কথা বলে তাকে ব্যাখ্যা দেওয়া যায় না। আমাদের চলে আসার আগ দিয়ে তো অনেক গন্ডগোল হচ্ছিল হিমায়তপুরে। সেই সময় সেই এক মুসলমান ভাই আমাদেরকে ভরা হাটের মধ্যে হরেন ভদ্রকে মেরে ফেললো। ঠাকুর যেভাবে সেই মুসলমান ভাইকে বাঁচালেন, সেও এক দেখার মতন। তার ফাঁসির হওয়ারই কথা, সে যেভাবে মেরেছিল। তখন ব্রিটিশের আমল, তখন পুরোপুরি তো দেশ স্বাধীন হয়নি, কিন্তু ঠাকুর সেই বাল্যক নাম ছিল, তাকে ঠাকুর বাঁচালেন। সেই বাল্যকের একদিন ওই সুরেশ মুখার্জির বাড়ি ঘরে আগুন লেগেছে, তো বাল্যক, তার পাশেই বাল্যকের ঘর। বাল্যক নিজের আগুন, নিজের ঘরের চালের আগুন নিবাতে গিয়ে সুরেশ মুখার্জির ঘরেরও
আগুন নিভায় ফেলেছে আর কি, ইয়েতে সে পাশাপাশি বাড়ি নিভে গেছে। এসে ঠাকুরকে খবর দিয়েছে যে বাল্যক সুরেশ মুখার্জির ঘরের আর আগুন নিভাইছে। ঠাকুর বললেন ডাকা ডাকা বাল্যককে। বাল্যক যখন এসে দাঁড়ালো, তার মুখে চোখে একেবারে কালি ঝুলি মাখা। ঠাকুর তাকে খাট থেকে নেমে এসে জড়ায় ধরলেন। বাল্যক, তুই কত ভালো কাজ করলি রে, তুই এত সুন্দর কাজ করলি। ঠাকুর ঠাকুরের এরকম দেখে বাল্যক বলল যে তুমি আমায় আদর করছো, তুমি তুমি আমায় চুমো খাচ্ছ। আমাকে তো কোনো লোক দেখতে পারে না, আমাকে তো সবাই ঘৃণা করে, আমার বউ পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, পাশে শোয় না। তুমি তুমি আর কেউ নও গো, তুমি ঠাকুর, তুমি ভগবান, নইলে পর আমার মতন এত অধমকে এরকম ভাবে জড়ায় ধরে চুমো খেতে পারে না। ঠাকুরের প্রেম ভালোবাসা, তিনি যে পরম প্রেমময়, তার প্রত্যেকটি কথায় কথায় বোঝা যায়, তার প্রত্যেকটি আচরণে বোঝা যায়। ঠাকুর এইরকম ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতেন। মুসলমান ভাইরা, মুসলমান অধ্যুষিত জায়গা তো পাবনা হিমায়তপুর, সেইখানে মুসলমান ভাইদের অভাব অভিযোগ লেগেই থাকতো। ঠাকুর মানুষের কাছে চেয়ে নিজের বাড়ি ঘরের যাবতীয় জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করতেন। কখনো কখনো বড় মার কাছে চাইতেন, বড় মা ঘটি বাটি উবুর করে যা থাকতো সব দিয়ে দিতেন, নিজের নতুন কাপড় দিয়ে দিতেন তাদের জন্য। সেই মুসলমান ভাইরা যখন দেওঘরে ঠাকুর, তখন একদিন এসেছে সবাই, ঠাকুর ভাই তুমি যাবা না? ঠাকুর তখন বসে আছেন এই আমাদের মেমোরিয়া বিল্ডিং এর বারান্দায়। ওখান থেকে পরিষ্কার, তখন তো আর কোনো কনস্ট্রাকশন ছিল না, পরিষ্কার ওই মেন গেটটা দেখা যেত। ঠাকুর বললেন হ্যাঁ যাবো। তারপরে ওরা খুব জবরদস্তি করতে লাগলো, তোমাকে ছেড়ে ভাল লাগে না, তুমি চলো ঠাকুর ভাই, তোমাকে ছাড়া কেউ কি আমাদের দেখার লোক আছে? ওরা যখন, ঠাকুর ওদেরকে মোটামুটি আশ্বস্ত করলেন, বলে ওরা যখন চলে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে মেমোরিয়ার বারান্দার থেকে দেখা যাচ্ছে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠাকুর তখন আস্তে আস্তে খুব নীরবে বললেন যে তখন তোদের কত কোলেম, তখন তোরা শুনলি না, এখন ডাকতে আইছিস। আস্তে আস্তে বললেন। ঠাকুরের প্রতি, প্রত্যেকের প্রতি, প্রতিটি জীবের প্রতি অসম্ভব দয়া, গাছপালা পোকা মাকড় সকলের প্রতি দয়া। আর না হলে একটা ছোট পাখি, একটা কেউ মারছে, সেটাও তিনি অনুভব করতেন যে তাদেরকে বাঁচানো দরকার। কিরকম এই বট গাছটা, যেখানে এখন কারখানাটা নেই, কাঠের কারখানা, যেখানে আমাদের বসার জায়গা হয়েছে এখন, প্রার্থনার সময় তো মানুষজন বেশি হয়ে গেছে, ওখানে বড় বট গাছটার নিচে ঠাকুর বসেছিলেন। ঠাকুর সবসময় খোলা জায়গায় পছন্দ করতেন থাকা, তার জীবনটাই ছিল যেন যাযাবরের মতন। এখানে বসে আছেন, কখনো ওই গাছের তলায় বসে আছেন, কখনো ফাঁকা মাঠের মধ্যে বসে আছেন। ঈশ্বরের আর একটা নাম অনিকেত, যার নিকেতন নাই। তো ঠাকুরও এরকম অনিকেত ছিলেন, তার কোনো নিকেতন ছিল না। তিনি খোলা পছন্দ করতেন, খোলা বসতে। এরকম বসে আছেন, হঠাৎ দেবীদাকে বললেন এই ঢিল মারতো, ওই বট গাছটায় ঢিল মারতো। তো ঢিল মারতেই, দেবীদাকে না, মোহনদাকে বলেছিলেন, মোহনদা, আমাদের ওখানে মোহনদা ছিলেন, মোহনদাকে বলেছিলেন। ঢিল মারতেই একটা বাজ পাখি উড়ে গেল। তো মোহনদাকে বললেন কি দেখলি? বলে ঠাকুর একটা বাজ পাখি উড়ে গেল। তখন বললেন হ্যাঁ, ওই বাজটা এসে ওই পাখিটার বাচ্চা হয়েছে, ওটার বাচ্চাটাকে অ্যাটাক করার জন্য ওখানে বসছিল। ওই জন্য পাখির মা কিরম আর্তনাদ করে চিৎকার করছিল, শুনতে পারলি না? কেউই শুনতে পায়নি, ওখানে অত মানুষ বসেছিল, সেই চিৎকার কারো কানে যায়নি, ঠাকুরের কানে গেছে। ঠাকুর বললেন যে এইরকম সজাগ চিরচেতন কাকে বলে, ঠাকুরের প্রতিটি জিনিসে বোঝা যায়। সবাই এরকম, তখন ওই যেখানটা এখন প্রার্থনা হয় ওই জায়গাটাও তো বাঁধানো ছিল না, ওই জায়গাটাও খোলা, ওইখানেও ঠাকুর বসতেন। ওইখানে বসতেন, নাটমণ্ডপ যেখানটা, সেইখানটায় বসতেন। আবার ওই দোবে পাড়ার দিকে কখনো কখনো চলে যেতেন, ওখানকার বড় মাঠেও বসতেন।
নানা জায়গায় বসতেন। কখনো ওই জামতলা শ্রীঅঙ্গন যখন হয়নি, ওইখানে যে আম গাছটা, ওই গাছের নিচেও বসতেন, নানা জায়গায় বসতেন। এই এইভাবে ঠাকুর প্রত্যেকটি জীবের উপর, যেটা বলছিলাম, প্রত্যেকটি জীবের উপর, পশু পাখি গাছপালা সকলের উপর, একটা গাছের ডালও কাটা পছন্দ করতেন না। তাই তো ঠাকুরকে আমরা বলি পরম প্রেমময়। ঠাকুরের দৃষ্টিও তো অনেক দূর। আমি অতক্ষণ বললাম আমি জানি না, আমার কি সময় আছে আরো বলার? দাদা, বলুন মা, বলুন। এখনো 10-15 মিনিট। গানটা আমি বাদ দিয়ে, গানটা বাদ দিয়ে 10 মিনিট। আমি একটা ঘটনা বলে শেষ করব। সেটা হচ্ছে অনেকদিন আগের কথা, এই পাবনার ঘটনা। সেই ঘটনাও যে তার কিরকম দয়া, তার প্রতিটি জীবের উপর দয়া, আমরা বুঝতে পারি না। আমরা কোনো বিপদ আপদ দেখলে ভাবি বুঝি বিপদে পড়ে গেলাম, কেন এরকম হলো। আমাদের জীবনটা যত এগোয় তত পেছন দিকটা দেখা যায়, আমরা ভালো মন্দ জানি না। যার জন্য আমাদের ইচ্ছাগুলো সবসময় তার উপর দিতে হয়। তার যেটা ইচ্ছা সেটা আমাদের ইচ্ছে। অনেক সময় দেখা যায় যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে করছি খারাপ, সেটাই আমাদের জন্য হয়তো ভালো। তা আমরা তো দেখতে জানি না, যেন ঠাকুরের উপর চালনা করতে হয়। প্রত্যেকটি ঘটনা জীবনের দেখা যায়, এগিয়ে যাওয়ার পরে বোঝা যাচ্ছে পেছন দিকটা, যে না, এটাই আমার ঠিক ছিল। এইরকমই এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলি যে আমাদের আশ্রমে, এই পাবনা আশ্রমেরই একটা ঘটনা। ননীগোপাল দে বলে একজন খুব বড় লোক ছিল, মানে যারা দেশপ্রেমীও বলতে পারো বা পারা যায়, বা উম তাকে বলা যায় যে স্বদেশী ডাকাতও বলা যায়। সে ধরা পড়লো টেগার্ড সাহেবের কাছে। ধরা পড়তে তাকে অনেক মারধর করা হলো, এমনকি তাকে পিটানো হলো, তাকে জেলে ভর্তি করা হলো। কিন্তু ননীগোপাল দের স্বাস্থ্য খুব ভালো ছিল, শরীর খুব তাগড়া, খেলোয়াড় ছিল খুব ভালো, কিন্তু স্বদেশী করতো আর কি। কিন্তু একদিন জেল ভেঙে পালিয়ে গেল। ব্রিটিশের আমলে জেল ভেঙে পালিয়ে যাওয়াটা মস্ত বড় অপরাধ, আর তাদের চোখে ধুলো দেওয়াটা অত সোজা জিনিস নয়। এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে থাকতে লাগলো। তা একদিন নিজের ভগ্নিপতি, ভগ্নির ঘরে গেছেন, শশাঙ্ক মোহন দে তার নাম। সেই তার বাড়িতে গেছেন, গিয়ে এরম লুকিয়ে আছেন। বললেন, তখন ওই শশাঙ্ক মোহন যে তার ভগ্নিপতি ছিল, সে ঠাকুরের দীক্ষিত ছিল। বললো, কতদিন আর এরকম করে করে ঘুরে ঘুরে থাকবে, চলো ঠাকুরের কাছে পাবনা আশ্রমে। সেখানে গিয়ে তুমি ঠাকুরের কাছে ক্ষমা চাও, ঠাকুর যা বলেন তাই করো। তখন ওই ননীগোপাল দেকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসা হলো। ঠাকুরকে এসে হিমায়তপুরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আমাকে রক্ষা করেন। ঠাকুর কিচ্ছু বললেন না, বললেন যে সব শুনলেন, শুনে মহারাজের কাছে তাকে দীক্ষা নিতে বললেন। মহারাজ তাকে দীক্ষা দিল। এদিকে ঠাকুর লোক মারফত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে খবর পাঠিয়ে দিলেন যে এখানে আশ্রমে স্বদেশী ডাকাত এসছে। ব্যাস পরের দিনই একেবারে সাদা পোশাকে তারা এসে উপস্থিত। প্রার্থনার পরে, সকালের বিনতি প্রার্থনার পরে ননীগোপালকে সবাই মিলে ঘিরে ধরলো। এখন তাতে শশাঙ্ক দে যে তার ভগ্নিপতি, সেও চমকে গেছে, ননীগোপাল তো চমকেই গেছে। সে তখন রাগ করে ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার কাছে যদি এখন বন্দুক থাকতো না, আপনার ঠাকুরগিরি আমি ঘুচিয়ে দিতাম। আপনি আমাকে ধরিয়ে দিলেন, আমি আপনার কাছে এসেছিলাম আশ্রয় পেতে, আপনি আমাকে ধরিয়ে দিলেন। ঠাকুর বললেন, যা, এখন কিছুদিন জেল টেল খাট, অনেক পাপ টাপ করেছিস, জেল খাট, তারপরে আবার ফিরে আসবি। বললেন, ঠাকুর, আপনি জানেন না যেখান থেকে ফিরে আসা আর যায় না, হয় আমার কালা পানি হবে, আর নইলে পরে আমাকে ফাঁসিতে চড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই, আমাকে আর ফেরানো যাবে না ঠাকুর। ঠাকুর বললেন যে কিচ্ছু বললেন না। ঠাকুর এবার দেখা গেল ননীগোপাল দেকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। ঠাকুর 3 মাস পরে হঠাৎ একদিন ভোলানাথ সরকার তাকে বলছেন যে তুই এক্ষুনি টাকা পয়সা যা লাগে কলকাতায় গিয়ে তুই ননীগোপালকে ছাড়িয়ে নিয়ে আয়। ভোলানাথ সরকার তার মাথায় বাজ পড়লো, ভাবছেন যে এইরকম অবস্থা ছাড়িয়ে আনবো কি, ব্রিটিশের কয়েদি, তাকে ছাড়ানো যায়? তো যাই হোক, ঠাকুর বলেছেন, তো ওখানকার ফিলান্থ্রপির থেকে যা যেটুকু পয়সা সংগ্রহ হলো নিয়ে ভোলানাথ দা ঠাকুরের কথা অনুযায়ী রওনা হলেন।
রওনা হয়ে কলকাতায় আসলেন। তখন 68 এর বাড়িটা, মির্জাপুর স্ট্রিটের বাড়িটা ভাড়ায় ছিল। সেই মির্জাপুর স্ট্রিটের বাড়িতে দোতলা ঘরে তখন আশ্রমবাসীদের যারা থাকতো, ভক্তজনদেরকে থাকার ব্যবস্থা ছিল, সেইখানে ভোলানাথ সরকারদা এসে উপস্থিত হলেন। তারপরে ভোলানাথ সরকারদা রাত্রিবেলায় ভাবছেন যে কি বিপদে পড়লাম, ঠাকুর তো বলেছেন যে জেল ইংরেজের সেই কয়েদি সে ভোলানাথকে ছাড়িয়ে নিয়ে আসতে, কিন্তু ছাড়াবো কি করে? ঠাকুরের কথা ভাবছেন আর খুব করে নাম করছেন, খুব করে নাম করছেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর বৃষ্টি, সে কলকাতা ধুইয়ে নিয়ে যাচ্ছে এমন বৃষ্টি হচ্ছে। এমন সময় করতে করতে ভোলানাথ দা, কখন রাত চলে গেছে, কালকে ছাড়িয়ে নিয়ে আসবি ঠাকুর বলেছেন, কালকে মানে কালকেই কিন্তু। হঠাৎ এরকম করতে করতে রাত কেটে গেছে ভোলানাথ দার নাম করতে করতে। সকালবেলায় নিচে খবরের কাগজ দিয়েছে, খবরের কাগজের প্রথম পাতাতেই লেখা, দমদম সেন্ট্রাল জেলের একাংশ ভেঙে পড়েছে প্রবল বৃষ্টিতে। তখন ইংরেজের সময় একটা আইন ছিল যে প্রাকৃতিক দুর্যোগে, সেটা ঝড় বৃষ্টি হোক, ভূমিকম্পই হোক, এরকম প্রাকৃতিক দুর্যোগে যদি জেলের কোনো অংশ ভেঙে যায় বা ক্ষতি হয়, তাহলে পর কয়েদিদেরকে ছুটি দেওয়া হবে, মানে কয়েদিদেরকে আর তখন এমনকি ফাঁসির কয়েদিও খালাস হয়ে যাবে, এরকম আইন ছিল। ভোলানাথ দার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। সমস্ত কয়েদিদেরকে বের করে দেওয়া হয়েছে, যারা যারা ওই ভাঙা অংশের মধ্যে পড়েছিল। তো ভোলানাথ দা শিয়ালদা হয়ে দমদমের দিকে রওনা হলেন। দেখেন প্রচুর কয়েদি দমদম সেন্ট্রাল জেলের সামনে দাঁড়িয়ে আছে, তাদের বাড়ির লোক এসছে, খোঁজাখুঁজি করছে। ভোলানাথ দাও বুঝতে পারলেন যে ঠাকুরের দয়া বর্ষিত হচ্ছে, তিনিও খুঁজতে লাগলেন। ঠিক ননীগোপাল দাকে পাওয়া গেল। ননীগোপাল দাকে বললেন, ঠাকুর আপনাকে এক্ষুনি ডেকেছেন আশ্রমে দিতে। তখন ঠাকুর, তখন ভোলানাথ দা তখন ওই ননীগোপাল দেকে নিয়ে আশ্রমে আসলেন। সেই থেকে ননীগোপাল দে এনার নাম, আশ্রমেই থেকে গেলেন। বিশ্ববিজ্ঞান, তপবন স্কুল সমস্ত তৈরি হচ্ছে, যাবতীয় মাটি তোলার কাজ, মাটি কাটার কাজ, এগুলোতে কিন্তু উনি সব সময় থাকতেন এবং ঠাকুরের কাজ বহু করেছিলেন। পরবর্তীকালে উনি ঋত্বিকের পাঞ্জাবে বহু মানুষকে দীক্ষা দান করেন। আর সারাটা জীবন এসি ফার্স্ট ক্লাসে ঘোরাঘুরি করেন, কারণ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৯৮ বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন, সারা জীবন ঠাকুরের কাজ করেছিলেন। এই হলো পুনর্বাসন কাকে বলে, ঠাকুরের দয়া কাকে বলে, তার একটা জাজ্জল্য উদাহরণ দিলাম। জয় গুরু, জয় গুরু সকলকে আমার। জয় গুরু, জয় গুরু।